question for me regarding last class? Everyone, do you have any question for me regarding last class? Or should we quickly give it a go through and see what we didn't understand? আমরা যেটা করতে পারি লাস্ট ক্লাসে যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে আলোচনা করতে পারি, নাহলে সরাসরি আমরা একটু দেখবো যে যেহেতু আমাদের ডিএনএ আরএনএ আর একটু ডিটেইলে কোথায় কি ছিল এবং কোথায় সিমিলারিটি ডিসিমিলারিটি ছিল সেগুলো একটু কুইকলি গো থ্রু দিয়ে যেতে পারি। হোয়াট ইউ থিঙ্ক? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন ফর মি? ম্যাম কুইকলি গো থ্রু করলে বেটার হয়। অলরাইট, আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আমাদের লাস্ট যে চ্যাপ্টার সেল স্ট্রাকচার, do you have any issues regarding cell structure and function? So our next class should be on those cell structure and function, right? Ma'am, assignment নিয়ে একটা কোশ্চেন। Yes, please. আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্ট একটু দেখে আসি কি কোশ্চেনটা ছিল। Assignment, just a bit. Assignment, right? Yes. Why do you have your question? Ma'am, design a cell or a system of cell বলতে আমি ঠিক বুঝি না। আপনি এটা আপনার জন্য ওপেন এন্ডেড কোশ্চেন, সো ইউ ক্যান ইদার ডিজাইন ওয়ান সেল সিস্টেম অর কম্বিনেশন অফ সেলস। আপনার আইডিয়া কেমন সেটার উপর বেস করে আমি হচ্ছে এখানে মার্কিং করব। এটা ওপেন এন্ডেড রেখেছি আপনার মানে মাথা থেকে যা বের হয় সেটার জন্য। আপনি চাইলে পরে একটা সেল থেকেও এটা এক্সপ্লেইন করতে পারেন, অথবা সিস্টেম অফ সেল নিয়েও জিনিসটা দেখাতে পারেন যে ঠিক আছে রেসপিরেটরি সিস্টেম, সো দিস ইজ ওয়ার্কিং সাচ অ্যান্ড সাচ and we have this kind of cells here and this assembly will be devoted to this function only. এরকম করে করতে পারেন যে আপনি এইভাবে আনসার দিতে পারেন। অথবা একটা সেল নিয়ে যে এখানে হচ্ছে তার রেসপিরেটরি সিস্টেম যে এই অর্গানেলটা করছে এবং এই জন্য আমার রেসপিরেটরি সিস্টেম যে এখান থেকে পাওয়ার আপ হয়ে আসছে এইভাবে কাজ করছে, এরকম করে আপনি বলতে পারেন। দিস ইজ ভেরি ডিসক্রিপটিভ কোয়েশ্চেন, মানে এই সবগুলো কোয়েশ্চেনই হচ্ছে ডেসক্রিপশন দিতে হবে এবং আপনার প্রেজেন্টেশনের ব্যাপারটা এবং আপনার আইডিয়া এগুলোর উপর মার্কিং হবে, ঠিক আছে? এখানে সবগুলো কোয়েশ্চেনই আপনারা যে ব্রড টাইপ কিছু কোয়েশ্চেন দেখতেন ফিজিক্স কেমিস্ট্রি বা অন্য বেসিক কোর্সের ভেতর গিয়ে, যে আপনাদের ওই টাইপের একটা কোর্স আউটকাম থেকে এটা ডিজাইন করা হচ্ছে, যেটা আমরা নর্মালি ক্লাস টেস্টে পাইনি। এটা একটু ডিটেইলে আপনাকে বুঝে বুঝে নোটের মতো করে আপনি করে ফেলতে পারেন। অ্যান্ড প্লিজ লেট মি মাইন্ড ইউ টু অ্যাভয়েড প্লাজারিজম, আই নিড ইউর হ্যান্ড রিটেন ফরম্যাট, বাট নট ইন এ মেসিয়ার ওয়ে। মানে যেটা আমি দিয়েছি 3 weeks টাইম, হাতে লিখতে হবে, লিখলে হবে কি আপনার ব্রেইনে ওটা ক্যাচ করবে এবং প্লাজারিজমটা ধরা আমার জন্য সহজ হবে টু বি ওপেন। এই জন্যই আমরা চাচ্ছি যে এখন খুব বেশি স্ট্রিক্ট ইভাইউ প্লাজারিজমের ইস্যুতে, রাইট? এই জন্য আমরা বলছি আপনারা ক্যামেরা অন রাখবেন সবসময় এক্সাম টাইমে, আর এই অ্যাসাইনমেন্টগুলোতে আপনার হ্যান্ড রিটেন ফরম্যাট দেবেন। কভার পেজটা আপনি চাইলে ওয়ার্ডে করতে পারেন আপনার ইচ্ছা, আই ডোন্ট মাইন্ড, বাট এই যে যেটা লিখবেন বেসিক সেটা হচ্ছে হাতে লিখবেন। বাট খুব উল্টোপাল্টা অ্যাসাইনমেন্ট জমা দিলে হবে না। অ্যাসাইনমেন্টের প্রেজেন্টেশনের উপরও আপনার মার্কিং থাকবে যে আপনি কিভাবে প্রেজেন্ট করলেন সাবজেক্টটাকে। অ্যান্ড অল দিস কোয়েশ্চেন্স আর রিয়েলি ওপেন এন্ডেড, তাই না? আপনারা পরে বোঝেননি যে কোয়েশ্চেনগুলো আপনি চাইলে পরে একদম নিজের মতো করে লিখতে পারেন, অনেক বেশিও লিখতে পারেন, চাইলে পরে খুব প্রিসাইজ লিখতে পারেন। ইটস অ্যাকচুয়ালি ইয়োর ওন ডিসিশন। আমি যেটা করবো প্রেজেন্টেশনের উপর কিছু মার্কস রাখছি। ম্যাম নাম্বার 1 এ কি হচ্ছে আমাদের মানে ডায়াগ্রাম আঁকবো নাকি ডেসক্রিপটিভ ভাবে? ডায়াগ্রামটা হচ্ছে পার্ট অফ ইউর ডেসক্রিপশন। ডায়াগ্রামে হেল্প নিতে হবে এখানে বেশিরভাগ জায়গায়। কোথাও কোথাও আমি স্কেচ এন্ড এক্সপ্লেইন কথাটা উল্লেখ করেছি, কোথাও কোথাও করিনি, কিন্তু বাই ডিফল্ট আপনাকে মনে হয় অনেকগুলোতেই ডায়াগ্রাম এঁকে এঁকে বোঝাতে হবে। আমাদের মোটামুটি সবগুলোতেই ডায়াগ্রামের হেল্প নেওয়ার একটা অপরচুনিটি থেকে যাচ্ছে।
আমাদের এই উইক গেলে, এই উইক তো আজকেই শেষ হয়ে যাবে, আমাদের এরপরে আর আপনার সাথে ক্লাস নেই। তো নেক্সট যে উইকটা আসছে আমাদের, নেক্সট উইকে আমরা বোধহয় একটা চ্যাপ্টার পড়তে পারবো, আবার একদিন আমাদের এক্সাম আছে। তারপরের আরেকটা উইক আমাদের থাকবে আমাদের মিড টার্মের আগে। ইয়েস, হ্যাঁ বলেন। বুঝিনি, সরি। ম্যাম আমার এখানে ইলেকট্রিসিটি বলতে আসলে আসলে আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, এই কারণে আমি দিতে পারতেছি না ক্লাসে, এই কারণে একটু প্রবলেম হচ্ছে ম্যাম। ওকে, আপনার আইডিটা এখানে দিয়ে দেন। যাক, আপনার অ্যাটেন্ডেন্স তো আমরা শেষের দিকে সাধারণত নেই, আমরা তখন দেখবো যে কি করা যায়। ঠিক আছে। আর অ্যাসাইনমেন্ট নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে কি আমাদের? So which you wanted quickly go through of your lecture, right? আমি দেখবেন যে আমি রেকর্ডার কি অন করেছি? জি ম্যাম। অলরাইট। আমার এখানে কিছু ফ্ল্যাকচুয়েশন দেখা যাচ্ছিল এর আগের ক্লাসের শেষের দিকে নেটওয়ার্কে, এই জন্য আমি ক্যামেরা অফ রেখেছি। যেটা হচ্ছিল যে সিনক্রোনাইজেশন হচ্ছিল না। You wanted to say something? Someone might raise their hand. Oh no, I got some message, right? Raja got your ID. It's fine, thank you. Okay, so let's see what we have in DNA and RNA. You might see this stuff before in your HSC standard. যারা যেভাবে আপনার এর আগের স্ট্যান্ডার্ডটা কমপ্লিট করেছেন, সেখানে গিয়ে আপনারা হয়তো এর অনেকগুলো ম্যাটেরিয়াল দেখে আসছেন, most of them actually, but এত ডিটেইলে you might or might not study them, but here we're gonna have a go through. So for DNA and RNA, আমরা DNA RNA যেভাবে স্টার্ট করেছিলাম লাস্ট ক্লাসে, আপনাদের খুব বেশি কোয়েশ্চেন ছিল না, কারণ নতুন টপিক জন্য মেবি। তো আর এটার ক্লাস টেস্ট কবে হবে আমরা ডিসিশন নিই নেই, দ্যাট ওয়াজ এগেইন ভাইটাল। So DNA add deoxyribonucleic acid and RNA which is only ribonucleic acid. DNA got deoxyribose sugar, RNA had only ribose sugar, right? আমরা যে দেখেছিলাম যে সুগার কোথায় থাকতে পারে, রাইবোজ আর ডিঅক্সিরাইবোজ দুটোই কি এক ধরনের পেন্টোজ সুগার। এখন এই সুগারগুলোতে কি হয়, যদি কার্বন থাকে, কার্বনের জন্য আমরা আলাদা করে সি লিখি না এই সাইক্লিক অর্ডারে যে আমরা স্ট্রাকচারগুলো আঁকি। আর কার্বনের এগেনস্টে যদি অন্য কোনো মলিকিউল থাকে বা অন্য কোনো অ্যাটম এখানে ইন্ট্রোডিউস হয়, সেটা আমরা এক্সপ্লিসিটলি এখানে দেখি যে এখানে অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি সুগারের ভেতরে আছে, আর নাইট্রোজেনাস বেসগুলোতে থাকে নাইট্রোজেন। এই সবগুলো ক্ষেত্রে আমরা কি দেখি, যে যেখানে কার্বন নেই সেখানে ওই অ্যাটমটা এক্সপ্লিসিটলি মেনশন করতে হয়, আর বাকি সবগুলো এন্ডে আমাদের কার্বন আছে। and we got some number prime means position of the carbon. So 1 prime 2 prime থেকে শুরু করে আমরা এখানে 5 prime পর্যন্ত দেখা যাচ্ছে। So এগুলো সবই আসলে কি মিন করে আমাদের position of carbons. So we have sugars where there are position of carbons which are specified. তো এখানে আমরা যেটা একটু দেখি যে রাইবোজ সুগারে ওয়েজ গ্রুপটা একটু বেশি আছে, 2 প্রাইম কার্বনের পজিশনেও একটা ওয়েজ গ্রুপ এক্সট্রা আছে। ডিঅক্সিরাইবোজে সেই গ্রুপটা নেই, রাইট? এটা আমরা লাস্ট ক্লাসে হয়তো এত বেশি বলিনি, বাট এই ক্লাসের জন্য আমাদের এই ইনফরমেশনটা দরকার। আরেকটা কি আমরা দেখেছি যে আমাদের সুগারের সাথে ফসফেটের যে বন্ডিংটা হয় সেটা থাকে কি নিউক্লিওটাইডের ইউনিটে, আর বেসটা যেগুলো আমাদের নাইট্রোজেনাস বেস সেগুলো থাকে ভেতরের দিকে প্রজেকশন হিসেবে, একটু পরে দেখবো। সো নাইট্রোজেনাস বেস যেগুলো থাকে আমাদের বোথ ডিএনএ এন্ড আরএনএ তে, দে আর অ্যাকচুয়ালি 2 টাইপস। One type is purines which are adenine and guanine. এই আমরা দুইটা পিউরিন এখানে দেখতে পাচ্ছি, অ্যাডেনিন গুয়ানিন, সেটা ডিএনএ আরএনএ দুই জায়গায় থাকে। and we got some pyrimidines যেগুলো থাকে আমাদের, সেগুলো হচ্ছে সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। সাইটোসিন আর থাইমিন থাকে আমাদের ডিএনএ তে, সাইটোসিন, ইউরাসিল উইল ফাইন্ড দেম ইন আরএনএ। we got purines and pyrimidines. যদি বন্ডিং স্ট্রাকচার তৈরি হতে হয়, পিউরিনের সাথে পাইরিমিডিনের একটা বন্ডিং হয়,
পিউরিন পিউরিন বন্ডিং কিন্তু হয় না, ঠিক আছে? তো ডিএনএ তে আমরা যেটা দেখি ডাবল স্ট্র্যান্ডস, আরএনএ হ্যাজ অনলি সিঙ্গেল স্ট্র্যান্ড। তো এই যে স্ট্র্যান্ডগুলো আমরা দেখতে পাচ্ছি, স্ট্র্যান্ডগুলোতে কি থাকে? সুগার ফসফেট সুগার ফসফেট। আর ভেতরের দিকে যে প্রজেকশনগুলো দেখতে পাচ্ছেন নাইট্রোজেনাস বেসেস। এই বেসগুলো আমি দুই টাইপের যেটা দেখলাম, পিউরিন আর পাইরিমিডিন। কিছু আরএনএ তে কিছু ডিএনএ তে পাওয়া যায়, কিন্তু ডিএনএ আরএনএ বলতেই পিউরিন আর পাইরিমিডিনের কম্বিনেশন আছে। পিউরিন গুলো যেগুলো হচ্ছে অ্যাডেনিন আর গুয়ানিন, সেগুলো দুইটা ডিএনএ আরএনএ দুইটাতেই আছে। পাইরিমিডিন পাইরিমিডিন হচ্ছে সাইটোসিনটা দুইটাতেই কমন, থাইমিনটা শুধুমাত্র ডিএনএ তে, ইউরাসিল হচ্ছে শুধু আরএনএ তে থাকে, রাইট? That was our last class, and we also saw zoom in structures. Last class আমরা জুম ইন করে করে দেখেছি স্ট্রাকচারগুলো কেমন হয়। এই যে একটা চেইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার একটা নিউক্লিওটাইড চেইন, যেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড বলি আমরা। এই নাম হয়তো আমি বলিনি গত ক্লাসে, আজকে এটা জরুরি আমাদের জন্য। নাও উই হ্যাভ টু মেনশন দ্যাট। তো এই যে একটা সুগার ফসফেট আর ভেতরের দিকে নাইট্রোজেন প্রজেকশন, সো all these things are or these units are nucleotides. এই যে একটা করে সুগারের সাথে ফসফেট থাকলো আর এক পাশে থাকলো হচ্ছে ভেতরের দিকে নাইট্রোজেনাস বেস, এটা আমার ইউনিট হচ্ছে কি? নিউক্লিওটাইড। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড মিলে একটা পলিনিউক্লিওটাইড বা পলিমার অফ নিউক্লিওটাইড তৈরি করবে, রাইট? So we have this polynucleotide where sugar phosphate is combined together to form this nucleotide, and all the bases or nitrogenous bases here, they are projected inside. এই যে একটা লম্বা স্ট্র্যান্ড তৈরি হয়েছে যেটাকে আমরা পলিনিউক্লিওটাইড বলছি, তার মধ্যে ইউনিটগুলো হচ্ছে নিউক্লিওটাইড, যেখানে আছে সুগার ফসফেট আর ভেতরের দিকে নাইট্রোজেনাস বেস। তো এই নিউক্লিওটাইডগুলো মিলে একটা পলিমার তৈরি করেছে যেটা হচ্ছে পলিনিউক্লিওটাইড। এটার কিছু পোলারিটি আছে। একদিকে পোলারিটি আমি যদি বলি যে আমার যে সুগারে কার্বনের পজিশন, একদিকে যদি 5 প্রাইম দিয়ে শুরু হয়, আরেকদিকে আমার 3 প্রাইম দিয়ে শেষ হবে। 5 প্রাইম টু 3 প্রাইম এরকম যদি কতগুলো নিউক্লিওটাইড মিলে মিলে একটা পলিমার তৈরি করে, পলিনিউক্লিওটাইড তৈরি করে, সেটার পোলারিটি হবে 5 প্রাইম টু 3 প্রাইম। যদি আবার উল্টো পোলারিটি হয়, দ্যাট মিনস if we have 3 prime in the beginning and then 3 prime ends up to 5 prime, and those nucleotides form polynucleotide which got started from 3 prime position of carbon and ended to 5 prime position of carbon, then we'll call them 3 prime to 5 prime polarity. মানে আমাদের এখানে যে নিউক্লিওটাইড গুলো তৈরি হয়েছে তাদের পোলারিটি আমরা এখানে এক্সপ্লিসিটলি মেনশন করব ডিপেন্ডিং অন কার্বন পজিশন। তাহলে ফসফেট গ্রুপের সাথে আমার কি হচ্ছে? সুগারের বন্ডিং, ফসফেট সুগার মিলে মিলে নিউক্লিওটাইড গুলো তৈরি করছে। নিউক্লিওটাইডের পলিমার যে, সেটার স্ট্র্যান্ডের ভিতর ফসফেটের সুগার আছে, আর ভেতর দিকে প্রজেক্ট করছে হচ্ছে নাইট্রোজেনাস বেস, যেগুলোকে আমরা বলি নিউক্লিও বেসেস, ঠিক আছে? So one DNA structure actually was this one. DNA structure যেটা আমরা দেখেছি জুম ইন করে করে, এই ফিগারটা we already know this and we saw this in previous lectures as well. মনে করতে পারেন কি আপনারা? লাস্ট ক্লাসে আপনারা বলেছিলেন, হয়তো মনে করতে পারেন। Is that familiar to you? Yes, ma'am. So I'm not going to explain these things, but can you recall this part of your structure? মানে এখানে যে স্ট্রাকচারাল ফর্মেটটা ছিল সেটা ছিল কি? একটা গোল ওভাল শেপের একটা চাকতির মতো দেখতে কিছুটা একটা বেস ছিল, সেটার চারদিকে ডিএনএ যে হেলিকাল স্ট্রাকচার সেটা প্যাঁচানো ছিল, মনে আছে? So there was something pretty much oval shaped, not in spherical, but sometimes it can get spherical shapes as well, but it was a base structure. Around that our DNA strands were in right-handed fashion manner. Right-handed manner এ যে ডিএনএ স্ট্র্যান্ডটা ছিল আমার ওই শেপটার চারদিকে, we call that
বেস, অক্টেট বেস, মানে এটা হচ্ছে পজিটিভ পোলারিটি থাকে, আমরা এটাকে বলি হিস্টোন অক্টেট। এই যে ভেতরের দিকে যে চাকতির মতো ব্যাপারটা, চারদিকে যে ডিএনএ স্ট্র্যান্ডটা প্যাঁচানো, এবং সেটাকে আমি আরো জুম ইন করলে দেখবো ইটস এ ডাবল স্ট্র্যান্ড রাদার দেন এ সিঙ্গেল স্ট্র্যান্ড, এন্ড ইটস অ্যাকচুয়ালি হেলিক্যাল স্ট্রাকচার। ডাবল স্ট্র্যান্ড এবং সেটা আবার কি যে প্যাঁচানো, হেলিক্যাল। এই স্ট্রাকচারটা যেটার চারদিকে প্যাঁচানো ছিল সেটাকে আমরা বলি হচ্ছে হিস্টোন অক্টেট, হুইচ গট পজিটিভ পোলারিটি, এটা কেমিক্যালি পজিটিভ, এবং এটা হচ্ছে হিস্টোন অক্টেট বলি আমরা ভেতরের মলিকিউলটাকে। এটার চারদিকেই আমার ডিএনএটা প্যাঁচানো থাকে। So if we go to this video, we'll find some insight of this DNA. Can you see this? Yes, ma'am. Yes. So now we can clearly see this one, double helix model. It's a helical structure, এবং রাইট হ্যান্ডেড ম্যানারে কিন্তু এটা প্যাঁচানো প্যাঁচানো আছে, তাই না, যে আমরা এর আগে দেখেছিলাম। এটা আমি যদি জুম ইন করি তাহলে আমি কিন্তু সুগার দেখতে পাচ্ছি, ফসফেট দেখতে পাচ্ছি, আর ভেতরের দিকে প্রজেকশন কি দেখতে পাচ্ছি, নাইট্রোজেনাস বেস। এখন এই ডাবল হেলিক্সটাকে একটু সিম্পলিফাই যদি আমরা করি এবং যদি আনকয়েল করি স্ট্রাকচারটাকে রাদার দেন কয়েলিং, এই হেলিক্যাল স্ট্রাকচারটাকে যদি আমরা একটু ভালো করে দেখতে চাই তাহলে কি দেখবো সেটা একটু পিক্টোরিয়াল ভিউটা আমার এখানে আসবে। এটাই হচ্ছে আমার বেসিক মলিকুল। এখন দুটাকে আমি যদি ভেঙে ফেলি, উইল ফাইন্ড টু স্ট্র্যান্ডস, মানে এগুলোকে এক একটা আমি স্ট্র্যান্ড বলছি, এই যে চেইনের মতো ব্যাপারটা, এটা হচ্ছে এক একটা স্ট্র্যান্ড যার মধ্যে ইউনিট হচ্ছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডে কি থাকে, সুগার, ফসফেট, নাইট্রোজেনাস বেস, এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড। তাহলে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে এই স্ট্র্যান্ডগুলোতে কি নিউক্লিওটাইডের পলিমার থাকছে। এরকম চার ধরনের অ্যাকচুয়ালি নাইট্রোজেনাস বেস আমার থাকে। এই বেসগুলো কি করে, এই যে নিউক্লিওটাইডের ভিতর একটা বেস আমরা দেখতে পাচ্ছি, কার্বনের পজিশন এখন আমার দেখা যাচ্ছে, ক্যান ইউ সি দ্যাট? সো ইট গট 5 prime position of carbon here for the first one, and it ends up to 3 prime position and bonded to the other nucleotide. মানে আমার এই স্ট্র্যান্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, লেফট থেকে রাইটে যদি আমি দেখি 5 প্রাইম যে পজিশন অফ কার্বন সেটা বন্ড করছে কি 3 প্রাইম পজিশন অফ কার্বনের সাথে, রাইটে গিয়ে শেষ হয়েছে, এটা আরেকটা বন্ডিং করছে পাশের নিউক্লিওটাইডের সাথে। তাহলে 5 প্রাইম হচ্ছে আমার লেফটের পোলারিটি, রাইটের পোলারিটিটা হচ্ছে 3 প্রাইম। তাহলে আমি যদি লেফট টু রাইট দেখি তাহলে 5 প্রাইম টু 3 প্রাইম লিখবো পোলারিটি, রাইট? যদি লেফট টু রাইট আমি যাই, রাইট টু লেফট গেলে ইট শুড বি অপোজিট। আমার এই স্ট্র্যান্ডটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি 5 প্রাইম টু 3 প্রাইম ছিল। ঠিক এই এক্স্যাক্টলি অপোজিটে যার সাথে ও বন্ডিং করবে তার পোলারিটি একটু ডিফারেন্ট হতে হবে। এটা যদি হয় 5 প্রাইম টু 3 প্রাইম, নিচেরটা হতে হবে অ্যাকচুয়ালি 3 প্রাইম টু 5 প্রাইম, আদারওয়াইজ দে ওন্ট ফর্ম আ বন্ডিং। অপোজিট পোলারিটি বন্ডিং তৈরি করছে, এই জন্য ডিএনএ স্ট্র্যান্ড কি হয়, একটার পোলারিটির সাথে আরেকটার এন্টি প্যারালাল পোলারিটি ম্যাচ করে স্ট্র্যান্ডের ভেতর বন্ডিং গুলো তৈরি হচ্ছে, সেটাই অ্যাকচুয়ালি আমরা হেলিক্যাল স্ট্রাকচার দেখতে পাই, রাইট? এবং মাঝখানে যে বন্ডিংটা তৈরি হচ্ছে কিসের থ্রুতে, পিউরিন পাইরিমিডিনের ভেতরে বন্ডিং তৈরি হচ্ছে, which you already saw in last class. It's a review for you. গুয়ানিন আর সাইটোসিন যারা ট্রিপল বন্ড তৈরি করে, ট্রিপল হাইড্রোজেন বন্ড, আর অ্যাডিনিন আর থাইমিন ডিএনএর ক্ষেত্রে ডাবল হাইড্রোজেন বন্ড তৈরি করে। এই জন্যই একটা স্ট্র্যান্ডের সাথে আরেকটা স্ট্র্যান্ডের বন্ডিং হচ্ছে। আর এই যে একটা নাইট্রোজেনাস বেসের সাথে আরেকটা নাইট্রোজেনাস বেসের যে বন্ডিং, we call them base pair. So they pair up through this hydrogen bond, and sometimes they are called Watson-Crick pair. কেন আমরা Watson-Crick pair বলছি? আর আপনি যদি রিকল করেন লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে অন্য একটা সেট অফ ডেটা থেকে ওয়াটসন আর ক্রিকি কিন্তু ডাবল হেলিক্সের মডেলটা দিয়েছিলেন, যদিও ডেটা তাদের ছিল না, বাট they had this helical structure in their proposal, and they call these base pairs because they will pair up through hydrogen bond. স্ট্র্যান্ডগুলো
বন্ড তৈরি করবে হাইড্রোজেন বন্ডের থ্রুতে। ঠিক আছে, এখন আমরা আবার দেখব যে এগুলোর আজকে আমি আপনাদেরকে যেটা এডিশনাল ইনফরমেশন দিব যে আমরা একটা নিউক্লিওটাইডের লেন্থ গুলো থেকে আমরা কিভাবে টোটাল একটা ডিএনএ লেন্থ বের করতে পারি, বা আমাদের বেস প্যারের লেন্থ থেকে আমরা কিভাবে টোটাল ডিএনএ লেন্থ বের করতে পারি। লাস্ট ক্লাসে যদি আপনি একটু রিকল করেন, আমরা কিছু কিছু স্পেসিসের ডিএনএ কতটা লং হয় সেটা দেখেছিলাম, রাইট? ক্যান ইউ রিকল ইট এ বিট? আমরা আর ডিটেইলে যাব না, উইল স্টপ হিয়ার। সো আমাদের যে জুমিং স্ট্রাকচার এটা ছিল, তারপরে হচ্ছে আমরা এটাও দেখেছিলাম যে আমাদের কি কি থাকে এখানে। নাও কাম টু দ্য ফিচার অফ ডিএনএ। এটা আমরা অলরেডি দেখলাম যে আমাদের বেস যেটা তৈরি হবে ব্যাকবোনে কে থাকবে, সুগার ফসফেট স্ট্র্যান্ডে, যেগুলো স্ট্র্যান্ডের ভিতরে স্ট্রাকচার তৈরি করছে। একটা যদি হয়, একটা স্ট্র্যান্ডের পোলারিটি যদি হয় 5 প্রাইম টু 3 প্রাইম ফ্রম লেফট টু রাইট, আরেকটা স্ট্র্যান্ডের যার সাথে বন্ডিং করবে হেলিক্সের আরেকটা যে স্ট্র্যান্ড, সেটার হতে হবে কি 3 প্রাইম টু 5 প্রাইম। দ্যাট মিন্স দে শুড বি anti-parallel to each other in terms of polarity. বাট এই স্ট্র্যান্ডগুলোর মধ্যে বেস বা ব্যাকবোন স্ট্রাকচারকে সুগার অ্যান্ড ফসফেট, অ্যান্ড বেস যেটা নাইট্রোজেনাস বেস, they will be inside those strands, and those inside projections will form bonds through hydrogen bonding, right? And hydrogen bond যেটা আমরা জানি খুবই significant. We had this hydrogen bond in our previous chapter, like chemistry for life, যেটা আমরা দেখে আসছি। এখন আমরা দেখব যে এই যে আমাদের নিউক্লিওটাইড গুলো, একটা নিউক্লিওটাইড মানে কি, যে আমার সুগার ফসফেট আর ভেতরের দিকে নাইট্রোজেনাস বেস। এই নিউক্লিওটাইড মিলে যে পলিমার অফ নিউক্লিওটাইড তৈরি করলো, সেগুলো যখন হেলিক্যাল স্ট্রাকচার তৈরি করে বা প্যাচানো স্ট্রাকচার তৈরি করে, ওই একটা প্যাচের মধ্যে বা পিচ অফ ওয়ান হেলিক্স শুড বি 3.4 ন্যানোমিটার, right? And we might find around 10 base pair in each of these turn of the helix. মানে একটা হেলিক্সের যে টার্ন সেটার মধ্যে থাকে 10 বেস পেয়ার রাফলি, আর ওটার লেন্থ হচ্ছে আমরা টোটালি পাই অ্যারাউন্ড 3.4 ন্যানোমিটার। তাহলে এখন আমার যে স্পেসিসটা, ধরেন আপনাদের লাস্ট আমি এক্সাম্পল দিয়েছিলাম ইকোলাই বা এশিয়া কোলাই, সেই ব্যাকটেরিয়াটার এশিয়া কোলাই, ওর যে কত ছিল আমাদের রাফলি, আমরা বোধহয় বলেছিলাম যে 4.6 মিলিয়ন বেস পেয়ার থাকবে। তাহলে আপনাদেরকে আমি যদি কোশ্চেন করি যে হাউ মেনি বেস পেয়ার শুড বি দেয়ার ফর এশিয়া কোলাই অর ই কোলাই, ক্যান ইউ সলভ দিস প্রবলেম? এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা আমি আপনাদের সলভ করে দিব না। আমি এতক্ষণ যে ইনফরমেশন গুলো দিলাম সেটা দিয়ে আমার সলভ করতে পারার কথা। আবারও বলছি, আমরা যখন দেখি একটা হেলিক্সের মধ্যে আমরা রাফলি পাই 10 বেস পেয়ার, তাই না? আর ওটার অ্যারাউন্ড একটা লেন্থ আমরা যদি বলি, সেটা দ্যাট শুড বি 3.4 ন্যানোমিটার, যেটা রাইট হ্যান্ডেড ফ্যাশনে পেঁচানো আছে। এখন আমার যে কোশ্চেন ছিল সেটা হচ্ছে, যে স্পেসিসটার 4.6 মিলিয়ন বেস পেয়ার থাকবে, সেই স্পেসিসের আমি না সরি 4.6 বেস পেয়ার থাকবে, তো সেই স্পেসিসের ডিএনএ লেন্থ কতটুকু হবে ইন মিটার? ক্যান ইউ সলভ দিস প্রবলেম? আমরা রাফলি হচ্ছে আরো যদি প্রিসাইসলি বলি, 10 বেস পেয়ারের লেন্থ হবে হচ্ছে 3.4 ন্যানোমিটার। তাহলে 1 বেস পেয়ারের লেন্থ কত হবে আপনারা সেখান থেকে বের করতে পারছেন, রাইট? তাহলে আমি যদি বলি 4.6 মিলিয়ন বেস পেয়ারস, you can find the length, right? Do you Yes, math? ma'am. Yes, ma'am. Yes, ma'am. So why didn't you say yes before? Now you're saying yes. You have to respond sometimes, otherwise I'll get confused. ম্যাম কথাটা Ma'am. একটু কাটাকাটি আসতেছিল তো ফার্স্টে, এই জন্য। Okay. Which I already told you, I got some issues here because in this building a network problem is going on. Hope it will be clear up soon. আর এখানে আপনারা জানেন যে আপনাদের ক্যাম্পাসে ফোনের নেটওয়ার্ক কত ভালো।
আমি যদি এই নেটওয়ার্ক চেঞ্জ করি সেটার পারফরমেন্স খুব ভালো হবে কিনা আই ক্যান এনশিওর দ্যাট। যদি আপনারা দেখেন যে এই নেটওয়ার্ক ভালো কাজ করছে না, প্লিজ লেট মি নো, I'll change my network system. Alright? ওকে ম্যাম। এখন আমরা দেখেছি যে আমরা যে কোনো স্পেসিসের DNA length we can figure that out in meter, right? এখন আমাকে বলেন আমরা যে এগুলো পড়ছি এগুলো কি আপনারা এর আগে আপনাদের সিলেবাসে দেখে আসছেন, সবাই পড়ে আসছেন? এটা কি রিপিটেটিভ হয়ে যাচ্ছে? You have to tell me this information because if those are repetitive material I need to change slides and update them a bit. So everyone, do you find it repetitive or you already saw these things in your previous syllabus? Sorry? ডিসক্রিটলি ব্যাখ্যা ছিল না আগে। মানে যেটা হয় আমাদের ক্লাস টু ক্লাস যখন আমরা অ্যাপ্রোচ করি, আপনারা দেখবেন যে সেম ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ইভেন বায়োলজি ইউ ফাউন্ড ইন ইউর প্রাইমারি স্কুল লেভেল and then you found them again in elaborate form in your secondary school level, right? Yes ma'am, actually. When you finished with your secondary level and entered your higher secondary level or equivalent, then you found those exact same topics but in detailed forms, right? Please let me know if I'm doing repetitive material or if you saw them earlier, then I can change it a bit, which I already told you. I'm changing my slides time to time to match your understanding and to match your ability to cope up. আমরা যেটা করি যে আপনাদের সাথে ম্যাচ করতে গিয়ে আমার স্পিড অনেক চেঞ্জ করতে হয়, সিলেবাসও আমি কিছুটা স্কিপ করছি, জাম্প করছি, যে চ্যাপ্টার আমি যাইনি, তো এগুলো হবে কেমিক্যাল ডিটেইল হয়ে যাচ্ছিল ওই চ্যাপ্টারগুলোতে, এই জন্য আমরা ওই চ্যাপ্টারগুলোই অ্যাভয়েড করেছি, রাইট? আবারও যদি আপনার মনে হয় যে এখানে আমি রিপিটেটিভ ম্যাটেরিয়াল একটু বেশি বলছি বা কোনো নিউ ইনফরমেশন এখানে ইন্ট্রোডিউস হচ্ছে না, তাহলে আমরা আবার চেঞ্জ করতে পারবো, অলরাইট? প্লিজ লেট মি নো। ওকে ম্যাম। অলরাইট। আর এটা কি আমার হাইড্রোজেন বন্ডটা থাকছে বিটুইন দিস থিংস। আমরা এই ধরনের ম্যাথ তো আমাদের খুব বেশি নেই, এরকম কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম হয়তো শর্ট হিসেবে থাকতে পারে, 1 মার্ক 2 মার্কস হাইয়েস্ট, এরকম মার্কের জন্য, ঠিক আছে? Now we have another stuff which is central dogma. Let's go and have a look. আমার কার্সার মাঝে মাঝে খুব ঝামেলা করছে। Here. So for central dogma we'll এটা হচ্ছে একটা স্পেশাল ফেনোমেনন যেটা আমরা আজকের নতুন লেকচারের কথা শুরু করছি এখান থেকে। We didn't see it in our previous lecture or yesterday. এটা আমাদের নতুন করে শুরু হচ্ছে যে এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল ফেনোমেনন, যেখানে কি হবে যখন ডিএনএ রেপ্লিকেশনে যায়, so in a special phase when DNA is going to be replicated itself, তখন একটা স্পেশাল ফেনোমেনা ঘটে যেটাকে আমরা সেন্ট্রাল ডগমা বলি, যে ডিএনএ কনভার্ট হয় আরএনএ তে, আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়, এই পুরো প্রসেস। তো এখন এই প্রসেসটা তখনই হবে যখন ডিএনএ হচ্ছে রেপ্লিকেশনের সাইকেলে ঢুকবে, তখন একটা প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে একটা ডটার আরএনএ তৈরি হয় থ্রু ট্রান্সক্রিপশন প্রসেস। This transcription is very complicated process and we have a number of substeps in between. So there should be some enzymes, coenzymes and sequence of amino acid and then protein involved. এই প্রসেসের মধ্যে সেন্ট্রাল ডগমা টোটালি আমি যদি বুঝতে চাই আমাদের অনেক কিছু বুঝতে হবে। It would be a bit harder for you guys. I won't go through every minor detail, but আপনারা যে রিডিং ম্যাটেরিয়াল আমি আপলোড করেছি সেখানে গিয়ে একটু দেখতে পারেন যে এই সম্পর্কে এখানে কি বলা আছে। খুব বেশি বলা নেই, এই ভিডিওতেই মোটামুটি বেশ ভালো বোঝানো আছে। তো যখন আমার একটা রেপ্লিকেশন প্রসেসে ডিএনএটা এন্টার করে তখন ট্রান্সক্রিপশন হয়। ট্রান্সক্রিপশন প্রসেসে ডিএনএ থেকে আমি পাচ্ছি একটা এমআরএনএ আর মেটআরএনএ। আমি এর আগে মেসেঞ্জারের মতো করে বলেছিলাম যে একটা মেসেজ দিবে, অ্যাকচুয়ালি ইট কল মেট আরএনএ। মানে এখন আমরা একটু ফর্মাল ওয়েতে আসছি, এর আগে আমি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য কিছু ওয়ার্ড ইউজ করেছি।
which is a bit off topic, but now we should call them meta RNA, মানে mRNA বলবো, যেটা আমরা দেখেছিলাম এর আগের ভিডিও মনে আছে, রাইবোজোমের ভিডিও। We saw some RNAs coming from nucleus. Is this exact RNA, mRNA. সেই RNA এর উপর নিচে কি ছিল, আমার রাইবোজোমের ইউনিট ছিল না, একটা বড় সাব ইউনিট, লার্জ সাব ইউনিট, এন্ড উই হ্যাড এ স্মল সাব ইউনিট। এটা মিলে একটা মানে প্ল্যাটফর্ম তৈরি করেছিল, যেখানে কি আরেকটা আরএনএ টিআরএনএ কিছু মানে অ্যামিনো অ্যাসিড ক্যারি করে নিয়ে আসছিল, রাইট? এমআরএনএটা ছিল হ্যাঁ, আমার উপরে নিচে কিছু রাইবোজোমের স্মল এবং লার্জ সাব ইউনিট তাকে কভার আপ করেছে, এবং সেই জায়গায় আমার কিছু স্পেশাল পজিশনে, মানে আমার কোথায় আরএনএ এর কোন জায়গাটায় গিয়ে যে আরেকটা আরএনএ টিআরএনএ ঢুকবে ওই অ্যামিনো অ্যাসিড, সেটা সে ডিটারমাইন করতো, তাই না, ওই জায়গাগুলোতে। তো ওই যে অ্যামিনো অ্যাসিড গুলো নিয়ে আসছিল, সেখান থেকে আমার অ্যামিনো অ্যাসিড চেইন করে করে একটা প্রোটিন ফর্ম করলো। এই টোটাল প্রসেসটা যে আমার ডিএনএ থেকে আরএনএ থেকে যে আমার প্রোটিন সিনথেসিস হলো, সেই টোটাল প্রসেসটাকে আমরা বলছি সেন্ট্রাল ডগমা, রাইট? এখানে কিছু স্পেশাল জিনিস কাজ করে, যেগুলো হচ্ছে কোডিং। এনকোডেড থাকে কিছু ব্যাপার, যে অ্যাকচুয়ালি আরএনএ এর কোন পজিশনে, আমরা দেখছিলাম যে কিছু কিছু লেটার দিয়ে লেখা ছিল, যে ওই লেটারগুলো একটা উইন্ডোতে তৈরি করতো, যে একটা ছিল কি এন্ট্রান্স পয়েন্ট, একটা ছিল কি যে অ্যামিনো অ্যাসিডটা ওখানে বসে থাকতো একটা আরএনএ, এরপরে আরেকটা পয়েন্ট দিয়ে এক্সিট করতো। ওই যে ম্যাচ করার জন্য যে ওই আরএনএটা ওই পয়েন্টেই থাকবে, সেইটা ম্যাচ করার জন্য কিছু কোডেড ভার্সন থাকতে হয়। সেই কোডগুলোকে ট্রান্সলেট করা যায় হচ্ছে কি নর্মাল ল্যাঙ্গুয়েজে। যেমন আপনারা কি জানেন, আপনারা হচ্ছে ইউনিকোড জানেন না সবাই? ইউনিকোড থেকে কি করেন আপনারা? ইয়েস, ইউ অল নো দিস থিংস। ইউনিকোড থেকে আমরা নর্মালি কিছু কিছু লেটার, তারপরে কিছু কিছু ওয়ার্ড এগুলোতে ট্রান্সফার করি বা ট্রান্সলেট করে থাকি, রাইট? এটা হচ্ছে আমাদের হ্যাঁ এনকোডেড ছিল ওই ইউনিকোডের ভার্সনে, আর সেটাকে ট্রান্সলেট করলে আমরা যেটা পাচ্ছি বা ডিকোড করলে পাচ্ছি, সেটা হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এই ডিএনএ আরএনএ এর ভেতরেও জিনিসগুলো এরকম, যে কিছু এনকোডেড থাকে কিছু ব্যাপার। ইফ উই হ্যাভ ট্রান্সলেশন, দেন উই ক্যান ফাইন্ড দিস থিংস আর অ্যাকচুয়ালি মিনিংফুল, আর দিস গট সাম মেসেজেস। তো এইরকম ট্রান্সলেট করতে করতে আমরা কিছু অ্যামিনো অ্যাসিডের স্পেসিফিক কম্বিনেশন পাচ্ছি ফ্রম দোজ আরএনএ, সেটা অ্যাকচুয়ালি আমার প্রোটিন স্ট্রাকচার ফর্ম করছে। এই টোটাল পজিশনটা হবে হচ্ছে আমার সেন্ট্রাল ডগমা, এবং সেখানে আরএনএ মলিকিউলগুলোর কিন্তু একটাই পোলারিটি থাকবে, কারণ এদের কি একটা স্ট্র্যান্ড থাকে। আমরা ডাবল স্ট্র্যান্ড নিয়ে এতক্ষণ লেখাপড়া করেছি, সেটাকে আপনি যদি মাঝখান থেকে হাফ করে ফেলেন, দ্যাট শুড বি ওয়ান স্ট্র্যান্ড, হুইচ ইজ আওয়ার আরএনএ। আরএনএটা অ্যাকচুয়ালি একটা স্ট্র্যান্ড দিয়ে তৈরি হয়। একটা স্ট্র্যান্ড মানে কি, নিউক্লিওটাইড কিছু ইউনিটগুলো মিলে পলিনিউক্লিওটাইড তৈরি করছে। তো নিউক্লিওটাইডের মধ্যে সুগার ফসফেট কি স্ট্র্যান্ডের ব্যাকবোনে পাচ্ছি আমি, আর ভেতরের দিকে প্রজেকশন আমি কি পাচ্ছি, নাইট্রোজেনাস বেসেস। এবং আয়রনের জন্য আমরা জানি কোন কোন বেস পাওয়া যায়, পিউরিনগুলো কি সেম, অ্যাডিনিন গুয়ানিন, আর পিরিমিডিন বা পাইরিমিডিন আপনাদের ভাষায় যেটা হয়, সেই পিরিমিডিনগুলো আমাদের হচ্ছে কি কি, সাইটোসিন আর ইউরাসিল। এই চারটা নাইট্রোজেনাস বেস থাকে। আর আমরা আরেকটা দেখেছি যে আরএনএ এর 2 প্রাইম পজিশনে আমার একটা হাইড্রোক্সিল গ্রুপ ছিল এক্সট্রা, which we didn't have in DNA, right? তো প্যারেন্ট ডিএনএ থেকে যখন আরএনএ স্ট্র্যান্ডটা বের হয়ে আসলো, তখন কিন্তু এই চেঞ্জেসগুলো ওখানে ইন্ট্রোডিউস হয়ে গেছে অলরেডি। তো এই যে আরএনএ একটা স্ট্র্যান্ড আমরা দেখতে পাই, সেটা রাইবোজোমের ওপরে নিচে লার্জ আর স্মল সাব ইউনিট মিলে ওটাকে একটা স্পেশাল কোডে গিয়ে সে থাকে। ওরকম যে এনকোডেড ছিল ওই আরএনএর জায়গাতে, এই পিরিমিডিনের যে সিকোয়েন্স, সেটাই হচ্ছে আমার কোডিং। ওই কোডিং এর জায়গাটাতে আমার রাইবোজোমটা হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করে দেয় প্রোটিন সিনথেসিসের জন্য। এই ভিডিওটা আমরা অলরেডি দেখে আসছি, রাইট? You can see it here again, which is like ribosome having a shelter for protein synthesis,
This is your mRNA. Now we should call them meta-RNA. And another tRNA is coming along and giving up their amino acids. And a sequence of amino acids is forming a certain type of protein, which is very essential for our cells. This whole process is known as central dogma. Is that clear enough for you? And then this normal protein can be folded to form secondary protein structure, and then we can have tertiary, quaternary structures as well. এবং সেই স্ট্রাকচারগুলো অ্যাকচুয়ালি আমরা কি পরে দেখতে পাচ্ছি যে এগুলো অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ ইউনিট ফর্ম করছে, সেটা আরেকটু কমপ্লেক্স। বাট এই যে প্রসেসটা, যেটা রেপ্লিকেশনের থ্রুতে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে যে প্রোটিন সিনথেসিসটা হলো, সেই টোটাল প্রসেসটা হচ্ছে কি সেন্ট্রাল ডগমা, রাইট? জি ম্যাম। আবার এখানে আবার দেখবেন যে ইউক্যারিওট আর প্রোক্যারিওটে এটা কিভাবে ডিফারেন্ট হয়, এটা আমরা পরে আসবো। So now again we have this calculation here which we already talked about. এখানে যেটা হয়েছে 10 এর উপরে পাওয়ারগুলো নিচে চলে আসছে। প্লিজ এক্সকিউজ মি ফর দিস ইস্যুস। এগুলো একটু ঠিক করে নেবেন আপনাদের স্লাইডে, যে 10 এর পাওয়ারগুলো এখানে নিচে চলে আসছে দুই একটা জায়গা ছাড়া। আর টোটালি সেন্ট্রাল ডগমা আমরা এখানে কিছুটা সামারি পেয়েছি। আরেকটা ডিএনএ ফিচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ডিএনএ প্যাকেজিংটা অ্যাকচুয়ালি কি, আমরা যে বলছিলাম যে একটা হিস্টোন অক্টেমার থাকে যেটা পজিটিভ, সেটা চারদিকে ডিএনএটার হেলিক্সটা কি ওটাও আবার প্যাচানো প্যাচানো থাকছে। ডিএনএর যে হেলিকাল স্ট্রাকচার which is helix itself, they are already surrounding this histone molecule which could be oval or close to some spherical shape. It can vary. একটা সিলিন্ড্রিক্যাল শেপের কাছাকাছি ওইটা মাঝে মাঝে যায়। তো এই প্রোটিনের যে হিস্টোন প্রোটিনের যে স্ট্রাকচারগুলো, এটাকে আমরা হিস্টোনের অক্টেমার বলি। এই অক্টেমারের চারদিকে আপনাদের চাকতি চাকতি মতো যে স্ট্রাকচারটা ছিল তার চারদিকে ডিএনএ যে প্যাঁচানো, এই বেসটা হচ্ছে হিস্টোন অক্টেমার। এটা অ্যাকচুয়ালি পজিটিভলি চার্জড। এই যে হিস্টোন অক্টেমার তার চারদিকে ডিএনএ প্যাঁচানো থাকে, এই টোটালটাকে আমরা বলি ডিএনএ প্যাকেজিং। এটা ইউক্যারিওটে হতে দেখা যায় মোস্টলি। তাহলে আমাদের যে সেল, সেই সেলের তো লেন্থ অনেক বেশি না, রাইট? and you will find your DNA is pretty long. DNA কিন্তু মিটার স্কেলে গিয়ে হয়ে যাবে যখন আপনি ক্যালকুলেট করবেন for E. coli or even for human being or for any other species. What is very interesting, you will find that you have some DNA even in meter scale. So inside a cell, even inside a tiny cell, we find some nucleus. Inside those nucleus, we have a number of chromosomes, and some arms of those chromosomes have this DNA in a large number, right? So such DNA which got a single DNA in meter scale, so how those DNA can fit inside a simple cell, which is very tiny. This is how DNA can be fitted inside a cell. ডিএনএ একটা বড় সেলের মধ্যে এইভাবেই থাকে যে পেঁচিয়ে পেঁচিয়ে এক জায়গায় জড়সড় হয়ে, এটাকে আমরা বলছি ডিএনএ প্যাকেজিং। Is that clear enough for you? Yes, ma'am. Yes, ma'am. Okay. Now we Ma'am, got একটা question ছিল। Yes, please. ম্যাম এখানে যে সাইজ গুলো যে দেওয়া আছে, এই যে কিছু ইউনিটস গুলো দেওয়া আছে, এগুলো কি মুখস্থ রাখতে হবে? না, আমি দিয়ে দিব। মেমোরাইজেশনের জায়গা নেই এখানে, আমি দিয়ে দিব। আমি হয়তো দিব যে ওয়েল একটা হেলিক্স থেকে আরেকটা হেলিক্সের লেন্থ হচ্ছে এতটুকু, আর আমি বলবো না যে একটা হেলিক্সের ভিতরে রাফলি কতগুলো বেস পেয়ার আছে। ইট শুড বি ইওর ওন আইডিয়া। আমি এটুকু বলে দিব যে ঠিক আছে, আমার এতগুলো বেস পেয়ার আছে এই স্পেসিসের ডিএনএতে। নাও ক্যান ইউ ফাইন্ড লেন্থ অফ দিস ডিএনএ? অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য লেন্থ, রাইট? তাহলে আপনার আইডিয়া কি থাকতে হবে যে একটা হেলিক্সের মোটামুটি আমরা 10 বেস পেয়ার পর্যন্ত পেতে পারি রাফলি, গিভ অ্যান্ড টেক 1 or 2, বাট অ্যারাউন্ড 10 বেস পেয়ার ক্যান বি ফাউন্ড ইন ওয়ান হেলিক্স। মানে একটা প্যাচের মধ্যে 10টা বেস পেয়ার থাকতে পারে রাফলি। তাহলে সেই আইডিয়া আপনার থাকতে হবে। আর আমি দিয়ে দিব হচ্ছে ওই বেস পেয়ারগুলোর লেন্থ কত হতে পারে। আর আপনার নর্মালি আমি যে স্পেসিসের কথা বলছি সেই স্পেসিসের যে বেস পেয়ারের নাম্বার, সেই নাম্বারটা দিয়ে দিব।
জি ম্যাম। Alright. So we got DNA packaging and now we got DNA replication. এই রেপ্লিকেশনের জন্য আমি কিছু রিডিং ম্যাটেরিয়াল আপনাদের দিয়েছি, দেখে আসি রেপ্লিকেশন অ্যাকচুয়ালি কিভাবে হয়। Again I cannot find my cursor. So here we go. So you have some reading materials for this chapter which is listed in the very beginning of your slides. You can go and have a look. এখানে আমরা যেটা দেখছি রেপ্লিকেশনের পার্টটা আমরা এখান থেকে একটু ডিটেইলে দেখি। সো রেপ্লিকেশনের কয়েকটা স্টেপ হয়। একটা প্যারেন্ট ডিএনএ থেকে ডটার ডিএনএ যখন তৈরি হবে তখন কিছু কিছু তিনটা বেসিক স্টেপে হয়। তো বেসিক স্টেপ আমরা আগে জানি যে সেল ডিভিশনের আগে যে স্টেপটা তৈরি হচ্ছে ক্রোম্যাটিন ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে ক্রোমোসোম। তার আগে এরকম ডেফিনিট স্ট্রাকচার আমরা পাইনি। এরপরের যে স্টেপটা সেল ডিভিশনের যে লেটার স্টেপগুলো, সেখানে একটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেট করতে পারে বা অন্য কোনো সময়ও ডিএনএ রেপ্লিকেট করতে পারে ইটসেলফ। রেপ্লিকেশনের স্টেজের ইনিশিয়েশন একটা শুরু হয়, যে ইনিশিয়াল কমান্ড আসছে, নাও ইউ নিড টু রেপ্লিকেট ইয়োরসেলফ। দিস ইজ কল্ড ইনিশিয়াল স্টেট অর ইনিশিয়েশন অফ ডিএনএ রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন স্টেজে যেটা হয় যে স্ট্র্যান্ডটা ওপেন আপ হয়ে যায়। হেলিক্সগুলো কি ছিল প্যাঁচানো প্যাঁচানো, মাঝখানে বেস পেয়ারের মাঝে যে হাইড্রোজেন বন্ডিং, now it will break up this bond and it will form this fork like structure, মানে একটা ফর্কের মতো স্ট্রাকচার তৈরি করবে বন্ডটা ভেঙে গিয়ে। এটাকে আমরা রেপ্লিকেশন ফর্ক বলি, ডিএনএ রেপ্লিকেশন ফর্ক। and now we have our step which is elongation period. এই elongation পিরিয়ডটা আবার একটু কমপ্লিকেটেড, এটার মধ্যে অনেক এনজাইম কোএনজাইম কাজ করছে। তো এই এনজাইম কোএনজাইমের কাজে একটা পার্ট হচ্ছে সিনথেসিস করছে একটা ডটার স্ট্র্যান্ড। তো এখন রেপ্লিকেশনে যখন তারা ওপেন আপ হলো, এখন একটা ডটার স্ট্র্যান্ড দরকার, তখন স্ট্র্যান্ডগুলোর নেচার কেমন হবে? আমার প্যারেন্ট স্ট্র্যান্ড যদি হয় পোলারিটি 5 prime to 3 prime from left to right, then we need a daughter strand for that certain parent strand which should have polarity of 3 prime to 5 prime, রাইট? মানে আমার একটা স্ট্র্যান্ডের পোলারিটি আমি যদি দেখি লেফট টু রাইটে গিয়ে হয় 5 প্রাইম থেকে হচ্ছে আমার 3 প্রাইম, তাহলে যে ডটার স্ট্র্যান্ডটা ওখানে সিনথেসিস হতে হবে, মানে ওর কাছে আসতে হবে, তার স্ট্র্যান্ড কিরকম হতে হবে? 3 প্রাইম টু 5 প্রাইম। তো এরকম কয়টা স্ট্র্যান্ড আমার লাগবে? দুইটা। আমার উপরে ছিল কি 3 প্রাইম মানে 5 প্রাইম 3 প্রাইম স্ট্র্যান্ড, নিচে ছিল হচ্ছে 3 প্রাইম 5 প্রাইম স্ট্র্যান্ড। দুইটাই একটা একটা করে নতুন ডটার স্ট্র্যান্ডকে সিনথেসাইজ করার জন্য সিগন্যাল যাবে। এলংগেশন পিরিয়ডে দুইটা ডটার স্ট্র্যান্ড আমরা দেখতে পাবো, যে একটা হচ্ছে কি উপরেরটার জন্য অপোজিট স্ট্র্যান্ড হতে হবে, নিচেরটার জন্য অপোজিট। তাহলে উপরেরটার জন্য আমার 3 প্রাইম টু 5 প্রাইম হলে নিচেরটার জন্য সিনথেসিস হবে কি 5 প্রাইম টু 3 প্রাইম। This period is elongation period, and here we got 2 DNAs, and now we need to terminate this replication process. So this stage should be termination. এগুলোই হচ্ছে আমার ইম্পর্টেন্ট স্টেপ ছিল। এরপরে এখানে রেপ্লিকেশন আর এখানে মাঝখানে কিছু আর ফেজ থাকতে পারে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর উই গট সাম 3 মেজর স্টেপস: ইনিশিয়েশন, এলংগেশন অ্যান্ড টার্মিনেশন। সো এখানে কি হবে? রেপ্লিকেশন ফর্ক তৈরি হবে, এরপরে প্যারেন্ট স্ট্র্যান্ড থেকে ডটার স্ট্র্যান্ড যে দুইটা, সেটা সিনথেসিস হবে, এরপর আমরা ডিএনএ রেপ্লিকেশন হয়ে একটা জায়গায় দুইটা ডিএনএ পাচ্ছি, রাইট? This is the whole process. Another thing we have which is RNA. মানে ডিএনএটা বুঝলে এখন আরএনএ বোঝা আমাদের জন্য মনে হয় ইজিয়ার। ডিএনএ হচ্ছে কি ডাবল যে স্ট্র্যান্ড সেটা, আর আরএনএতে একটা স্ট্র্যান্ড পাবো। বেসিক স্ট্রাকচার শুড বি সিমিলার। সো উই হ্যাভ সাম নিউক্লিওটাইডস। নিউক্লিওটাইডের যে একটা ইউনিট, সেখানে কি থাকবে? সুগার, ফসফেট, আর ভেতর দিকে কি থাকবে? প্রজেকশন অফ নাইট্রোজেনাস বেস। নাইট্রোজেনাস বেস এখানে কি কি থাকে? দুইটা পিউরিন, অ্যাডেনিন, গুয়ানিন। পিরিমিডিন যে দুইটা থাকবে সেটা হচ্ছে সাইটোসিন আর ইউরাসিল। এখন আমার যে এখানেও হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হবে, মানে প্যাচানো স্ট্রাকচার, কিন্তু স্ট্র্যান্ড জাস্ট ওয়ান। আর এখানে আরেকটা জিনিস আমরা দেখেছিলাম যে সুগার একটু ডিফারেন্ট থাকবে। পেন্টোজ সুগার যেটা থাকে, এটা শুধুমাত্র রাইবোজ সুগার, নট ডিঅক্সিরাইবোজ।
এই জন্য আমার রাইবোজ সুগারের জন্য আমার 2 প্রাইম পজিশন যেটা আরএনএ সেখানে একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে, যেটা থাকে একটু রিঅ্যাক্ট করার টেন্ডেন্সি দেয় আরএনএ কে কম্পেয়ার টু ডিএনএ। অ্যান্ড উই অলরেডি স mRNA অ্যান্ড tRNA, তাই না? আমরা দুইটা আরএনএ অলরেডি দেখে আসছি, যে একটা tRNA যেটা ক্যারি করছিল কি অ্যামিনো অ্যাসিডের যে ইউনিটগুলো, আর একটা ছিল mRNA যার উপরে রাইবোজোমাল যে সাব ইউনিটগুলো, একটা লার্জ একটা স্মল, সেটা মিলে আমার প্রোটিন সিনথেসিসের জন্য চ্যানেল ক্রিয়েট করেছিল, রাইট? So already we know these two types of RNA. So we got ribosomal RNA at the top of these two. These are types of RNA. We won't go into minor details, but which are important is got one strand rather than two, and it got ribose sugar rather than deoxyribose sugar. And for pyrimidine, we got uracil in place of thymine in RNA compared to DNA, right? মানে ডিএনএ তে আমরা যেটা থাইমিন দেখে আসছিলাম সেই জায়গায় এখানে আমার ইউরাসিল দেখতে পাবো, এটাই হচ্ছে ডিফারেন্স। আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড, রাইট? নেক্সট উইল সি হুইচ among these two, DNA or RNA, is gonna have contribution to genetic material. তো আমরা এতদিন কি জানতাম? জেনেটিক ম্যাটেরিয়াল আমরা ডিএনএ বলে আসতাম না অলরেডি? আপনারা তো ডিএনএ এর উপরে এমফাসাইজ দিতেন না জেনেটিক ম্যাটেরিয়াল বলতে, আমরা সবাই দিতাম অ্যাকচুয়ালি, কিন্তু আসলে কি তাই? So do you think it's true, or can RNA have some role here as well? আপনার কি মনে হয় যে আরএনএও কি জেনেটিক ম্যাটেরিয়াল হতে পারে না? এটা হতে পারে কিনা সেটা দেখার জন্য আমার অ্যাকচুয়ালি কি দেখতে হবে, যে ক্রাইটেরিয়া। যদি কোনো সাবস্টেন্স আমার জেনেটিক ম্যাটেরিয়ালের ক্রাইটেরিয়া ফুলফিল করতে যায়, তাকে কি কি থাকতে হবে? We'll discuss them one by one now. So first of all, ability to replicate. Replication এর ability থাকতে হবে। এখন আমরা অলরেডি ডিএনএ রেপ্লিকেশন দেখে আসছি না, আরএনএরও কিন্তু রেপ্লিকেট হয়। সো আমরা যদি সেই অ্যাঙ্গেল থেকে দেখি যে ডিএনএ না আরএনএ আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল হবে, সো ক্রাইটেরিয়া 1, replication criteria, both DNA and RNA can replicate themselves. So 1 is fulfilled. Number 2, what is number 2? Stability. Stability আবার এখানে দুইটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, কেমিক্যাল, স্ট্রাকচারাল। স্ট্রাকচারের কথা আমরা বারবার বলে আসছি না, যে দুইটাতে দুই রকম পেন্টোজ সুগার হয়। Both DNA and RNA has pentose sugar, okay, tick mark, but RNA got only ribose sugar, DNA is deoxyribose sugar. আমরা যদি তাকাই ভালো করে, আরএনএ তে আমরা 2 প্রাইম পজিশনে দেখতে পাবো কি, আপনি যদি দেখেন যে সুগারের যে ডায়াগ্রাম এখানে আঁকা আছে, আমি আবারও কার্সার খুঁজে পাচ্ছি না। So in the middle on your right, the figure shows this structure DNA and RNA. So your RNA, it got hydroxyl group in 2 prime position instead of hydrogen. Can you see that? Yes, ma'am. What does it mean actually? হাইড্রোক্সিল গ্রুপ থাকাতে একজন কিন্তু মানে রিঅ্যাকশনটা পার্টিসিপেট করার টেন্ডেন্সি বেড়ে যায় কম্পেয়ার টু হাইড্রোজেন অনলি। হাইড্রোজেন তাকে একটা স্ট্যাবিলিটি দিচ্ছে, আর হাইড্রোক্সিল থাকাতে তার এই স্ট্যাবিলিটি হ্যাম্পার হচ্ছে, তাই না? ম্যাম এটা কি ডান সাইডেরটা? হ্যাঁ, মাঝখানের যে ফিগারটা দেখা যাচ্ছে সুগার লেখার নিচে দেখেন, আমি কার্সার খুঁজে পাচ্ছি না, এগেইন আই এম সরি অ্যাবাউট দ্যাট। একটা হচ্ছে ডিএনএ সুগার, একটা হচ্ছে আরএনএ সুগার দেখা যাচ্ছে। দেখেন যে হাইড্রোক্সিল গ্রুপ হচ্ছে আরএনএ এর জন্য বেশি, ডিএনএ এর জন্য কম, তাই না? 2 প্রাইম পজিশনের দিকে তাকান, রাইট সাইডে ডিএনএ যে 2 প্রাইম পজিশন লেখা আছে সেখানে হাইড্রোজেন, আর আরএনএ তে সেখানে হাইড্রোক্সিল গ্রুপ। তার মানে কি, এটা নরমালি স্ট্রাকচারাল ওয়েতে কিছুটা কম স্টেবল কম্পেয়ার টু ডিএনএ, তাই না? আরএনএটা একটু কম স্টেবল। এখন আসি রিঅ্যাকশন বেস। যেহেতু হাইড্রোক্সিল গ্রুপ আছে, আর মাঝে মাঝে কি হয় যে আরএনএ ওয়ার্কস অ্যাজ ক্যাটালিস্ট। এই জিনিসটার প্রপার্টি আপনাদের একটু মনে আছে? আপনারা স্কুল লেভেলে এগুলো পড়ে আসার কথা ছিল, হয়তো কেমিস্ট্রিতে দেখেছেন। তো ক্যাটালিস্ট জিনিসটা এমন, ইট উইল হেল্প ইউর কেমিক্যাল রিঅ্যাকশন
but it will remain unchanged in step in the beginning and at the end. মানে ক্যাটালিস্ট হচ্ছে এমন কিছু ম্যাটেরিয়াল যেটার জন্য অ্যাকচুয়ালি কেমিক্যাল রিয়াকশনগুলো হয়, কিন্তু সেগুলোর চেঞ্জ হয় না বিফোর অ্যান্ড আফটার। আমরা যদি কম্পেয়ার করি ক্যাটালিস্টের স্ট্রাকচার, ইট উইল রিমেইন সেম, বাট ইন বিটুইন there might happen some changes. Catalyst can actually perform these reactions, but at the end of chemical reaction it will remain the same. ক্যাটালিস্টের যে ব্যাপারটা হয়, কেমিক্যাল রিয়াকশনে যদিও সে মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেপ যদি আমরা ধরি পার্টিসিপেট করেছিল ধরেন, কিন্তু একদম প্রথম দিকে তার স্ট্রাকচারটা যেমন ছিল এন্ড স্ট্রাকচারটা একই রকম থাকে। তার মানে মাঝখানে সে যে রিয়াকশনে পার্টিসিপেট করেছে তার মাঝখানে যে চেঞ্জগুলো হয়েছে সেগুলো আবার রিভার্স হয়ে যায়। আরএনএ এরকম একটা ক্যাটালিস্ট। তাহলে কম্পেয়ার টু ডিএনএ, আরএনএ গট much more stability, right, both chemically and structurally. তার মানে এখানে আবার আরএনএ কম পয়েন্ট পেয়ে গেল, ডিএনএ একটু বেশি পয়েন্ট পেল, রাইট? নাও কাম টু থার্ড পয়েন্ট। এখন এমন হতে হবে জেনেটিক ম্যাটেরিয়াল যে ধরেন একটা জেনারেশনে হয়তো চেঞ্জ হবে না, কিন্তু পরের জেনারেশনে চেঞ্জের একটা জায়গা ক্রিয়েট করতে পারবে, which is called genetic mutation. মানে আমার কাছ থেকে আমার নেক্সট জেনারেশনে গিয়ে কিছু চেঞ্জেস ইন্ট্রোডিউস হয়ে যেতে পারে, কিন্তু আমি ছোট থেকে বড় হব থ্রু এজেস অ্যান্ড সাম আদার রিয়াকশন। ইফ সামথিং মেজর ডাজন্ট হ্যাপেন অর আনইউজুয়াল ডাজন্ট হ্যাপেন, ইট ওন্ট চেঞ্জ থ্রু মাই লাইফ টাইম। আমার একজনের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে এজিং বা আদার স্টাফ, এইটুকু সময়ের মধ্যে আমার যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা চেঞ্জ হবে না, কিন্তু আমি যেটা পাস করব টু নেক্সট জেনারেশন সেখানে কিছুটা চেঞ্জ ইন্ট্রোডিউস হতে পারে। এরকম একটা স্কোপ থাকতে হবে, সেটাকে আমরা বলি যে এভলিউশনের জন্য দরকার মিউটেশন, জেনেটিক মিউটেশন, সেটা হ্যাপেনের জন্য একটা স্কোপ রাখতে হবে। এটা আসলে বোথ ডিএনএ আরএনএ দুইটার ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে দুইটার যেহেতু কোড আছে, দুইটার এই বেস আছে, যে বেসের একটা ওয়ান আফটার অ্যানাদার আমরা একটু পরে দেখবো জেনেটিক কোড থাকে, তো সেগুলো ডিএনএ আরএনএ দুইটার ভিতরেই আছে। সো বোথ আর ইকুয়াল হিয়ার ইন দিস ক্রাইটেরিয়া। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। নেক্সট ক্রাইটেরিয়া আমার কি, যে মেন্ডেলিয়ান ক্যারেক্টারিস্টিক্স সেটার ফর্ম করার মতো একটা অ্যাবিলিটি থাকতে হবে। মেন্ডেলিয়ান ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে তার নিজের ফর্মেশনের দায়িত্ব নিজে নিতে পারার একটা অ্যাবিলিটি, বা হচ্ছে গ্রো করার অ্যাবিলিটি, বা মেন্ডেলের যে রুলগুলো সেগুলো ফলো করার একটা ক্রাইটেরিয়া নিজের মধ্যে থাকতে হবে। মেন্ডেলের কথা যদি আমি মনে করি, যে বায়োলজিতে আসলে খুব বেশি ওয়েল নোন রুল নেই বা ইউনিভার্সাল রুল আসলে নেই, কিন্তু কিছু কিছু রুল আছে যেগুলো এখনো খুব বিউটিফুল এবং মানে এটা হেল্প করে ফর অল দ্য স্পিসিস। এরকম একটা রুল হচ্ছে মেন্ডেলিয়ান ক্যারেক্টারিস্টিক্স। মেন্ডেলের যে রুলগুলো আসলে আমাদের যে পাস হয় ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স যে পাস হয়, সেগুলো যে রুল, সেগুলো মেন্ডেলের রুলগুলো দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তো সেই অ্যাবিলিটিটা থাকতে হবে, যেটা অ্যাকচুয়ালি আরএনএ এর খুব ভালো আছে। আরএনএ তো প্রোটিন সিনথেসিস করতে পারে, তাই না? আর আমাদের টোটাল ফর্মেশনের জন্য প্রোটিন হচ্ছে খুব ভাইটাল। প্রোটিন সিনথেসিসের অ্যাবিলিটি যেহেতু আরএনএ এর আছে, আরএনএটার বেস হচ্ছে প্রোটিন সিনথেসিসের জন্য সিগন্যালও দেয়, দ্যাট মিনস আরএনএ ইজ গেটিং মোর পয়েন্টস দেন ডিএনএ হিয়ার। ডিএনএ কিন্তু আরএনএ এর উপরেই ডিপেন্ড করে এই প্রোটিন সিনথেসিসের জন্য, যেটা আমরা সেন্ট্রাল ডগমা দেখেছি যে রেপ্লিকেশনের থ্রুতে ডিএনএ থেকে আরএনএ একটা হতে পারে একটা স্টেজে গিয়ে, সেখান থেকে প্রোটিন সিনথেসিস হয়। তার মানে প্রোটিন সিনথেসিস আসলে হচ্ছে এখানে, ডিএনএ আরএনএ থ্রুতে সেটা করছে, সেন্ট্রাল ডগমা যেটা আমরা দেখে আসছি। মানে আরএনএ এর ক্রাইটেরিয়াটা এখানে মার্কিং বেশি আসছে, যে আরএনএ সরাসরি সিনথেসিস করতে পারছে কিন্তু ডিএনএ সরাসরি পারছে না। আমি যে আলোচনাগুলো করলাম সেটার জিসটা এখানে আছে, আপনারা চাইলে রিডিং ম্যাটেরিয়াল যেটা আমি আপলোড করেছি সেখানেও দেখতে পারেন। তো মোটামুটি ধরেন এই হচ্ছে আমাদের জিস্ট। তাহলে যেটা আমরা দেখলাম, জেনেটিক ম্যাটেরিয়াল হওয়ার জন্য ডিএনএ আরএনএ দুটেই অ্যাকচুয়ালি প্রবাবল। একটা এক্সপেরিমেন্ট ছিল, লেটস গো অ্যান্ড হ্যাভ এ লুক।
আমাদের যে রিডিং ম্যাটেরিয়াল সেখানে একটা এক্সপেরিমেন্টের কথা এখানে বলা আছে। এটা হচ্ছে এই একটা বেশ কি বলবো যে আমাদের পপুলার এক্সপেরিমেন্ট। এটা খুব ভাইটাল একটা এক্সপেরিমেন্ট ছিল যে আমরা প্রোটিন নাকি ডিএনএ কোনটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা টেস্ট করার একটা এক্সপেরিমেন্ট ছিল এটা। যেটা হয় যে একটা ব্যাকটেরিয়াফাজের একটা স্পেশাল ব্যাকটেরিয়া, সেটাতে আমরা প্রথমে প্রোটিনকে রেডিও অ্যাক্টিভ করে দেওয়া হয়, পরে দেখা হয় যে এরপরে আমরা ব্যাকটেরিয়া থেকে যে লাস্ট এন্ড প্রোডাক্ট পাচ্ছি সেখানে ডিটেক্ট করা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল আসছে কিনা। দিস ইজ পাসিং থ্রু রেপ্লিকেশন। এখন রেপ্লিকেশনের থ্রুতে যখন এটা কয়েকটা স্টেপ পাস করে আসছে, তখন আমরা দেখলাম অ্যাকচুয়ালি এখানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার ইনিশিয়াল স্টেজে কি আমরা প্রোটিনকে রেডিও অ্যাক্টিভ করে দিয়েছিলাম, প্রোটিন ক্যাপসুলটাকে। এখন এখানে প্রোটিন না দিয়ে যে ডিএনএ আছে এর ভেতরে, ডিএনএটাকে রেডিও অ্যাক্টিভ করে দেওয়া হয়। তো এটার রেজাল্ট আমরা দেখতে পাই যে এন্ড প্রোডাক্ট যেটা হচ্ছে সেই এন্ড প্রোডাক্টটাও রেডিও অ্যাক্টিভ অ্যাকচুয়ালি। তার মানে কি দাঁড়ালো যে আমার জেনারেশন যে ক্যারেক্টারিস্টিক্সটা পাস করছে সেটা কার থ্রুতে হচ্ছে, ডিএনএ থ্রুতে রাদার দেন প্রোটিন। কিন্তু এই এক্সপেরিমেন্ট থেকে আমরা জেনারেলাইজ করতে পারছি না ফর অল লিভিং বিং। ডিএনএ আমার জেনেটিক ম্যাটেরিয়াল কিনা প্রোটিন না সেটা আমরা জেনারেলাইজ করতে পারছি। প্রোটিন না সেটা ক্যারেক্টারিস্টিক্স যে আমাদের অ্যানালাইসিস সেখান থেকে আমরা দেখবো যে এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া কি যে আমার ছিল অ্যাবিলিটি টু রেপ্লিকেট, সেটা প্রোটিন কিন্তু সিনথেসিস করে দেয়, প্রোটিন ডুপ্লিকেট করতে পারে না নিজেকে। এটা ডিএনএ আরএনএ রেপ্লিকেশন ক্রাইটেরিয়া আছে। তো এই যে এখানে আমরা দেখলাম যে প্রোটিন অ্যাকচুয়ালি আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল না, কিন্তু আরএনএ যে না সেটা প্রুফ করা এখনো সম্ভব হয়নি। বাট এটা প্রুফ আছে যে কিছু কিছু জায়গায় আরএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, কিছু কিছু স্পেসিসে, সেটা হচ্ছে প্রোক্যারিওট কিছু কিছু জায়গায় আমরা দেখে আসছি প্রোক্যারিওট কিছু সেলে আমাদের আরএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। আবার আমাদের সিঙ্গেল সেল যেই অ্যানিমাল মানে যেই স্পিসিস গুলো আছে ওইখানে কি আরএনএ জেনেটিক কি না? সবার ক্ষেত্রে আমি এখনো জেনারেলাইজ অ্যাকচুয়ালি করতে পারছি না, ইটস ভেরি কমপ্লিকেটেড। কারণ ডিএনএ আরএনএ সেন্ট্রাল ডগমাতে আমরা দেখেছি যে এটা কিভাবে একটা একটা কনভার্ট হয়ে যেতে পারছে আর হচ্ছে পাস হচ্ছে একটা একটার সাথে। তো রেপ্লিকেশনের থ্রুতে যদিও আমার ডিএনএ স্ট্যাবিলিটি বেশি, যে ডিএনএতে একটা থাইমিন আছে, আরএনএতে আছে হচ্ছে ইউরাসিল হচ্ছে থাইমিন হচ্ছে স্ট্যাবিলিটি বেশি দেয়। কিন্তু কোনো একটা সময়ও হয়তো আমাদের ডিএনএ যে আরএনএ ছিল হয়তো জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু এভলিউশনের একটা পার্টে ডিএনএ স্ট্যাবিলিটি হয়ে গেছে বেশি, ডিএনএ কোনো ক্ষেত্রে আমার জেনেটিক ম্যাটেরিয়াল হয়ে গেছে রাদার দেন আরএনএ। কিন্তু ডিএনএ আরএনএ এখানে ইন্টারঅ্যাক্ট করে এবং দুইটার মধ্যেই এর অ্যাবিলিটিটা অ্যাকচুয়ালি আছে। মোস্ট অফ দ্য কেসেসই আমরা এখন ডিএনএ কে বলছি জেনেটিক ম্যাটেরিয়াল রাদার দেন আরএনএ, কিন্তু আরএনএও কিছু কিছু সেলে আবার জেনেটিক ম্যাটেরিয়াল, সেটা প্রুফ করা গেছে। You cannot say for certain well this one is genetic material, এটা সার্টেনলি আমরা এখন বলতে পারছি না, মানে ইন জেনারেল আমরা স্পেসিস গুলোর জন্য করতে পারছি না। ঠিক আছে, তো এটা একটু কমপ্লিকেটেড প্রসেস। অলরাইট, তো এখন আমরা আমাদের নেক্সট যে ক্যাটাগরিটা দেখবো যে জেনেটিক কোডে আমরা সরাসরি চলে যাব। এই জেনেটিক কোডটা অ্যাকচুয়ালি কি জিনিস ছিল, এইরকম কিছু কমপ্লিকেটেড কোড দেখতে পাচ্ছেন? Yes, ma'am. If we go here, we'll have something. There you go. Sometimes you have these ads here. So I'll go a bit. Here they show actually DNA is bearing your genetic materials, but I cannot say it for certain, which I already told you guys. Like RNA, they carry genetic traits sometimes. Even for some cells, they are genetic material, but for some others, it's DNA. It could be both DNA and RNA because RNA is responsible for protein synthesis. So both RNA and DNA got potentials for being genetic materials. For some species, it's RNA, for some it's DNA, and for some it could be both. But
we cannot say it for sure. There, can you see you have these nucleotides again and the polymer of nucleotide here, যেটা আমরা দেখলাম যে একটা স্ট্র্যান্ডের ভিতর যেটা আমার পলিনিউক্লিওটাইড স্ট্র্যান্ড, সেটার মধ্যে পলিমারগুলো আবারও আমরা দেখছি কিভাবে আছে, sugar phosphate, and we got nitrogenous bases inside as projector. এই যে নাইট্রোজেনাস বেস, এগুলো পেয়ার আপ করে করে হচ্ছে আমার জেনেটিক কোড তৈরি করে। আর ডিএনএ তে কি আছে? অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। এই চারটার বিভিন্ন কম্বিনেশন থেকে আসতে হবে হচ্ছে আমার 20 অ্যামিনো অ্যাসিড ফর্ম হওয়ার কোড। আর চারটাকে যদি আমি দুইটা দুইটা করে নিই তাহলে 16টা হচ্ছে আমার আসে জেনেটিক কোডের ফর্ম। বাট তিনটা তিনটা করে আমি যদি নিই তাহলে এটা পারমিউটেশন কম্বিনেশন করলে কি হয় 4 to the power 3, দ্যাট মিনস 64 কম্বিনেশন এখানে পসিবল। কিন্তু তারা অ্যাকচুয়ালি কি করবে, অনলি 20 অ্যামিনো অ্যাসিড ফর্ম করার জন্য রেসপন্সিবল হবে। আরএনএ কে যদি আমরা নিই তাহলে এর মধ্যে ইউরাসিলও আছে, থাইমিনের জায়গায় ইউরাসিল আছে। এখন আমরা দেখবো অ্যাকচুয়ালি ডিএনএ আরএনএ দুইটার ক্ষেত্রেই যে পিউরিন পাইরিমিডিন মিলে যে আমাদের কোড তৈরি করে, কোডের ফর্ম, এটা 3 ধরনের হতে পারে, সিংলেট, ডাবলেট, ট্রিপলেট। ট্রিপলেট হওয়ার চান্সেস বেশি। এখানে যে আমাদের জেনেটিক কোডগুলো, সেগুলোর একটা ডেমো আমরা দেখতে পাচ্ছি। আসলে কিছু এক্সপেরিমেন্ট বা কিছু ব্যাপার ছিল যে আমাদের জেনেটিক কোড কি হওয়া উচিত, সিংলেট, ডাবলেট আর ট্রিপলেট। এখন এখানে একটা ফরমেশন আছে যে কোডগুলোর কম্বিনেশনকে আমরা বলি কোডন। এরকম কোডনগুলো ম্যাক্সিমাম হতে পারে হচ্ছে ট্রিপলেট। এই প্রপোজালটা এক ভদ্রলোক নিয়ে আসছিলেন। এই জেনেটিক্সের ব্যাপারগুলোতে আমরা দেখছি যে এটা একটা মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড, যেটা যে আমরা বলি যে মাল্টিডিসিপ্লিন থেকে লোকজন এসে, হতে পারে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, সবগুলো ফিল্ড থেকে লোকজন এসে এখানে কাজ করেছে। তো এর মধ্যে ইন্টারেস্টিং হচ্ছে যে জর্জ ক্যামেও, উনি ছিলেন অ্যাকচুয়ালি ফিজিসিস্ট। ওনার একটা প্রপোজিশন ছিল। এই প্রপোজিশন এটা বলে যে আমাদের 4টা বেস, 4 যে বেস আছে নাইট্রোজেনাস বেস, সেই 4টা বেস 20 অ্যামিনো অ্যাসিড তৈরি করে অ্যাকচুয়ালি এদের ট্রিপলেট সেটআপে। সবাই এটা একটু বিরক্ত হয়েছিলেন এই প্রপোজিশনে। কেন? কারণ উই গট 20 অ্যামিনো অ্যাসিডস so becoming out from this codon, right? But what he told us, it should be 4 to the power 3, that means 64 combination. You will have triplets. ট্রিপলেটের জন্য আমার যদি 4টা কোডন, মানে 4টা যে বেসিক নাইট্রোজেনাস বেস, সেটাকে আমি যদি পারমিউটেশন কম্বিনেশন করি তাহলে হওয়ার কথা 64 কোডন। কিন্তু এখন এই 64 কোডন, এতগুলো কোডন, তারা অনলি কি করবে 20 অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। হাউ ইট ইজ পসিবল? এটা নিয়ে একটু কমপ্লিকেশন তৈরি হয় অ্যাকচুয়ালি। এখন উনি যেটা বলেছিলেন যে ওনার প্রপোজিশনের সাথে আরেক ভদ্রলোক হরগোবিন্দ খুরানা, উনি বেশ বড় সড়ো কাজ করে গেছেন। তো ওনার কিছু সিনথেসিস ডাটা ছিল, আরএনএ যে সিনথেসিস হয়, যে আরএনএ থেকে যে আমার প্রথম প্রোটিন সিনথেসিস হয়, সেগুলো থেকেও কিছু ডাটা ছিল। তো এই সমস্ত ডাটাগুলো মিলে একটা ব্যাপার ওনার এক্সপেরিমেন্ট থেকে পাওয়া যায়, এক্সপেরিমেন্টাল ডাটা থেকে, যেটা আমাদের এই হাইপোথিসিস সাপোর্ট করে যে অ্যাকচুয়ালি আমার 20 অ্যামিনো অ্যাসিডের যে 20 অ্যামিনো অ্যাসিড 20 ডিফারেন্ট কোডন থেকে তৈরি হচ্ছে তা না। মোর দেন 1 কোডনও একটা সার্টেন অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে। আর এখানে অ্যাকচুয়ালি সবগুলো কোডনই আমার অ্যামিনো অ্যাসিড তৈরি করছে না, কিছু কিছু আবার স্টপ করছে। এটা আমাদের যা ছিল এটা বের হয়ে যায়, আমরা আর মাইনর ডিটেলে চলে যাচ্ছি, এগুলো আমরা এখানে দেখতে পাবো স্লাইডে। তো এখন যে আমার কোডনগুলো তৈরি হচ্ছে আমরা দেখলাম
যে 64 এই ধরনের কম্বিনেশন আমরা একটু দেখে আসি কম্বিনেশনগুলো কেমন হতে পারে। যে এরকম কম্বিনেশন হতে পারে, এটা একটা আরএনএ আমরা দেখতে পাচ্ছি, আরএনএ থেকে কোডন নেওয়া হয়েছে। যে এই যে কোডনগুলো হবে জেনেটিক কোডগুলো তৈরি হচ্ছে সেগুলোর যে ট্রিপলেট সেটআপ সেটা হতে পারে কি যে কোনো 3টা সেটআপ হতে পারে। গুয়ানিন সাইটোসিন ইউরাসিল, অ্যাডেনিন সাইটোসিন গুয়ানিন, গুয়ানিন অ্যাডেনিন গুয়ানিন, এরকম করে করে যতগুলো কম্বিনেশন সম্ভব এরকম হতে পারে। ডিএনএ এর ক্ষেত্রে কি আবার সেখানে থাইমিনও ইনভলভ, তাই তো? প্রোটিন সিনথেসিসের জন্য দরকার কি অ্যামিনো অ্যাসিড, তাহলে এই সিনথেসিসটা করে কি আরএনএ। তাহলে 20 অ্যামিনো অ্যাসিড যদি আমি বলি সিনথেসিস করার জন্য আমি কোড নিব কোত্থেকে, অ্যাকচুয়ালি আরএনএ থেকে নিব। তাহলে এই যে আমি আলাদা আলাদা সেটআপ দেখতে পাচ্ছি অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন ইউরাসিলের ট্রিপলেট সেটআপ গুলো মিলে মিলে কিছু কম্বিনেশন তৈরি করবে। তো আমরা নর্মালি যেটা দেখি যে 64 টোটাল যে কোডন তৈরি হয়, 64 কোডনের 61 অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড গুলো তৈরি করছে, 20 অ্যামিনো অ্যাসিড তৈরি করছে। সেটা হতে পারে একটা কোডন থেকে একটা সার্টেন অ্যামিনো অ্যাসিড, হতে পারে 2-3টা কোডন থেকে একটা অ্যামিনো অ্যাসিড, এরকম করে 61 কোডন অ্যাকচুয়ালি অ্যামিনো অ্যাসিড গুলো তৈরি করছে। আর 3টা যে বাকি থাকছে তারা অ্যাকচুয়ালি স্টপ কোডন, আমরা বলি যে ওটাকে স্টপ করে দিচ্ছে, বাট টার্মিনেশন যে কমেন্টটা সেটাকে ইনিশিয়েট করছে যে আমার এখানে এখন আর দরকার নেই, নাও উই ক্যান স্টপ। স্টপ সাইনটা আসছে হচ্ছে 3টা কোডন থেকে। তো এখন এই জেনেটিক কোড অ্যাকচুয়ালি কেমন হতে হবে এই কোডনগুলো, ডিজেনারেসি, এদের মধ্যে বিভিন্ন কম্বিনেশন আমরা এখানে দেখতেই পাচ্ছি, এরা ওভারল্যাপ করবে না। ইউনিভার্সালিটি থাকতে হবে এর মধ্যে, যেমন আমি যদি আমার মধ্যে ধরেন যে কোনো একটা এক্সাম্পল দিতে পারি ইউ 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 ট্রিপল ইউ, যে জিনিস মিন করবে মাইসের মধ্যে ট্রিপল ইউ একই জিনিস মিন করতে হবে, চিম্পাঞ্জি ট্রিপল ইউ সেটা একই জিনিস মিন করতে হবে। মানে কোডনগুলোর স্পেশালিটি এমন হবে যে আমার এই কমান্ডটা হচ্ছে ইউনিভার্সাল মোস্টলি, এটারও কিছু ব্যতিক্রম আছে, বায়োলজিতে আমরা এত সার্টেনলি কিছু বলতে পারি না, বাট মোস্টলি give or take two or some exceptions, we have almost universal codons, and which you already know they are triplet and they shouldn't have any comma, মানে মাঝখানে কমা দিয়ে স্পেস ক্রিয়েট হবে না, মানে স্পেস ওয়েস্ট হবে না, ঠিক আছে? অ্যাম্বিগুইটি থাকবে না, মানে হচ্ছে এত মানে কি বলবো একেবারে এত ভ্যাস্ট অ্যাম্বিগুয়াস আমরা এটা অ্যাকচুয়ালি বলতে পারছি না, নন অ্যাম্বিগুয়াস অ্যাকচুয়ালি। তো এই প্রপার্টি গুলো হচ্ছে আমরা জেনেটিক কোডের মধ্যে পাচ্ছি। আর এই যে আমরা বিভিন্ন কমপ্লেক্স কোড দেখতে পাচ্ছি এখানে, এগুলো হচ্ছে এক একটা জেনেটিক কোড এক এক রকম মিন করে, বা একই সাথে কয়েকটা কম্বিনেশন মিলেও একটা ফর্মেশন, মানে একটা সার্টেন অ্যামিনো অ্যাসিডের ফর্মেশন হতে পারে। আর যেহেতু অ্যামিনো অ্যাসিড আমরা ফর্মেশনের কথা বলছি, আমরা আরএনএ থেকেই কম্বিনেশন গুলো নিচ্ছি, বাট আমরা অলরেডি জানি যে ডিএনএ থেকে আরএনএ আসছে ফ্রম সেন্ট্রাল ডগমা। সো অ্যাকচুয়ালি ডিএনএও রেসপন্সিবল ফর জেনেটিক ম্যাটেরিয়াল, আরএনএ থেকে আমরা কোডন নিচ্ছি যেটাকে আমরা জেনেটিক কোড বা জেনেটিক ইনফরমেশনের জন্য প্রোটিন সিনথেসিসে ইউজ করছি। আবার সেই আরএনএ বা এমআরএনএ আসছে কার থেকে, ডিএনএ থেকে। আমরা কি বলতে পারি যে অ্যাকচুয়ালি ডিএনএও এখানে জেনেটিক ম্যাটেরিয়াল, আর ডিএনএ হচ্ছে মাচ মোর স্টেবিলাইজড দেন আরএনএ। সো দিস ইজ প্রবাবল দ্যাট উই ফাইন্ড ডিএনএ টু বি আওয়ার জেনেটিক ম্যাটেরিয়াল, মানে ডিএনএটাও আমার জেনেটিক ম্যাটেরিয়াল হওয়ার চান্স থাকে, তাই না? আমরা একটু দেখে আসি এখানে গিয়ে যে আমরা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ বেসটা কতটুকু আমার লজিক্যাল, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমাদের যে ক্রোমোজোম থেকে আমরা দেখছিলাম যে ভেতরে ডিএনএ থাকে, ক্রোমোজোমটা কোথায় থাকে সেটাও তো আমরা অলরেডি জানি, আপনারা সবাই তো বুঝতে পারছেন তাই না? এগুলো আমরা অলরেডি দেখে আসছি।
Do you have difficulties understanding these materials? ম্যাম আরেকবার পড়লে আসলে বোঝা যাবে, এখন একটু কমপ্লেক্স জি, লাগতেছে ma'am. কিছু। Exactly. These things are a bit complicated. আপনারা একটু পড়বেন আর ভিডিওগুলো দেখবেন। আমার মনে হয় যে দেখা পড়া একসাথে হলে ডিফিকাল্টিস একটু কম হয় বা লেভেল অফ ডিফিকাল্টিস একটু কমে যায়। ঠিক আছে, একটু দেখবেন। তো আমার যে ক্রোমাটিন ম্যাটেরিয়ালগুলো আমার ছিল সেগুলোই কিন্তু সেল ডিভিশনের আগে ক্রোমোসোমের একটা শেপ নেয়, তাই না? এটা আমরা অলরেডি জানি। এবং সেই ক্রোমোসোমের ভেতর আমরা কি দেখলাম যে এখন আমরা জানি যেটা হিস্টোন অক্টেট। আমি এই নামটা আগে আপনাদেরকে বলিনি সিম্পলিফাই করার জন্য, যে হিস্টোন অক্টেটের চারদিকে ডিএনএ ডাবল হেলিক্স যে স্ট্রাকচারটা সেটা পেঁচানো থাকে রাইট হ্যান্ডেড ম্যানারে। সেই স্ট্র্যান্ড থেকে আমার কি হয়, অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল সেটা প্রবাবলি ওখানেই আছে। ওখান থেকে আবার তৈরি হচ্ছে কি সেন্ট্রাল ডগমার থ্রুতে আমার আরএনএ, যেটা করছে প্রোটিন সিনথেসিস ফর লাইফ, তাই না? তো সেই কম্বিনেশনটা প্রোটিন সিনথেসিস যে 20 অ্যামিনো অ্যাসিড থেকে আসছে, সেই কোডনগুলো আমরা পাচ্ছিলাম থেকে এমআরএনএ মেটা আরএনএ থেকে আমরা পাচ্ছিলাম, যেটা আমার মেসেঞ্জারের মতো কাজ করেছে। আমরা এর আগে এটাকে মেসেঞ্জার হিসেবে বলছি যে নাও ইউ নিড টু ক্রিয়েট প্রোটিন, নাও প্রোটিন সিনথেসিস নিড টু ইনিশিয়েট। এটা অ্যাকচুয়ালি মেটা আরএনএ আমরা বলি। এটা অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে, একটু টেনে ডিএনএ জায়গাটাতে চলে যাই। এই হচ্ছে আমার ডিএনএ ছিল। অ্যাকচুয়ালি এই ভিডিও থেকে আমরা যেটা দেখতে পাই যে আমার ক্রোমোসোমের ভিতরেই আমরা যা থাকে যে জিন বা আমাদের কোড, সেগুলো আমরা বলি যে এগুলোকে আমরা জিন বলি অ্যাকচুয়ালি, বা এগুলি আমার পাস হয় ফ্রম জেনারেশন টু জেনারেশন থ্রু মিওসিস। আমাদের জন্য মিওসিস ফর সামটাইমস মাইটোসিস, এই যে স্ট্রাকচার বা ক্যারেক্টারিস্টিক্সটা এইভাবে পাস হচ্ছে। তাহলে আমরা বলতে পারি না যে এখানকার যে স্ট্রাকচারটা সেটাই অ্যাকচুয়ালি ইজ রেসপন্সিবল ফর আওয়ার ইনহেরিটেন্স বা আওয়ার ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ওই জায়গাটা কে ছিল? এখানে কিন্তু ছিল ডিএনএ রাদার দেন আরএনএ। ওটাকে আমি যদি ফার্দার অ্যানালাইসিস করি আমরা দেখতাম অ্যাকচুয়ালি ওই জায়গাটাই ছিল double strand rather than a single strand, and they got opposite or anti-parallel polarities, and they were bonded together through hydrogen bond, and base pair or nitrogenous pair were responsible for those bond, right? That's how we can call, well, DNA the genetic material characteristics, right? আমরা এভাবেও বলতে পারি, কিন্তু again we cannot be very certain. আমার মনে হয় যে আজকে আমরা বোধহয় আর লেন্দি করতে পারবো না, আমাদের আজকে এখানে স্টপ করে দিতে হবে। Do you have any question for me regarding today's lecture? ম্যাম আপাতত নাই, বাসায় মানে পরে আবার রিভাইজ করলে তখন বোঝা যাবে যে কোনো সমস্যা। Sure. That will be great. তাহলে আমরা জেনেটিক কোড নিয়ে আর হিউম্যান জিনোম প্রজেক্ট যেটা আমাদের আছে এটা নিয়ে নেক্সট ক্লাসে র্যাপ আপ করে দিব, ঠিক আছে? যদি আমরা পারি আমাদের ক্লাস টেস্টের পরেও র্যাপ আপ করতে পারি, আর না পারলে পরের ক্লাসে র্যাপ আপ করব, ঠিক আছে? Okay, ma'am. Okay, so now I should stop recorder and take your attendance, right?